ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। আবহাওয়া অনুকূলে থাকলে 1 মাসের মধ্যে কমলাপুর স্টেডিয়ামের নতুন টার্ফ বসবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডস। বাফুফে সংলগ্ন গ্রাউন্ডের নমুনা সংগ্রহের পর পাঠানো হবে ফিফায়। ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে অনুমোদন পেলে দ্রুততম সময়ে টার্ফ পেস্টিংয়ের কাজ শুরু করা হবে বলছেন গ্রিনফিল্ডসের প্রতিনিধি সাখাওয়াত হোসেন। জোরে সোরে এগিয়ে চলছে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন গ্রাউন্ডে নতুন টার্ফ বসানোর কাজ। শেষ মুহূর্তে এসে ব্যস্ততা বেড়েছে ঠিকাদার প্রতিষ্ঠানের। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সাববেজের কাজ। পূর্বের তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডস। বৃষ্টির কথা মাথায় রেখে পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করেছে তারা। পানি যেটা জমে যেত, মানে বৃষ্টির পরে বন্যার মতো ছবি আমরা দেখতে পাইছি মিডিয়াতে, প্লাস আমরা ফিজিক্যালি ভিজিট করেছি। তো সেই পানিটা নিয়েই আমরা মোর ফোকাস ছিলাম যে এইটা সলভ আমাদের করতে হবে। এই কারণে এর আগে পাইপ ছিল হলো চারটা ড্রেনেজ পাইপ ছিল কমলাপুর স্টেডিয়ামে। এইবার আমরা 38টা প্রোভাইড করেছি। আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 38টা ডিজাইন অনুযায়ী 38টা এসছে, আমরা 38টাই প্রোভাইড করেছি। আবহাওয়ার কারণে টার্ফ বসানোয় বিলম্ব হচ্ছে বলে জানান সাখাওয়াত হোসেন। বাফুফে সংলগ্ন গ্রাউন্ডের রিপোর্ট ফিফা থেকে অনুমোদন পেলে মাসখানেকের মধ্যে মাঠ বুঝিয়ে দেবে প্রতিষ্ঠানটি। অ্যাকচুয়ালি আমরা ওয়েদার ফোরকাস্ট দেখছি যে নেক্সট 5 ডেজ পর্যন্ত এখন পর্যন্ত রেইন দেখাচ্ছে। সো আমরা একটু ফেয়ার ওয়েদারটা না পাওয়া পর্যন্ত আমরা রেডি, বাট ইনস্টলেশনের জন্য আমরা ফেয়ার ওয়েদারটা খুঁজবো। মাঠের যে স্লোপটা রাখার কথা ফিফা স্ট্যান্ডার্ড 0.5%, এইটা টেস্ট করবে আমরা 0.5%-এ রাখতে পারছি কি না বা কী অবস্থায় আছে। আন্ডুলেশন টেস্ট আছে একটা, যে সারফেসটা আন্ডুলেশন আছে কি না। ফিফার গাইডলাইন অনুযায়ী টার্ফ বসানো হচ্ছে বলে জানায় গ্রিনফিল্ডস। তবে গেম টাইম ও সঠিক রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করবে এর স্থায়িত্ব। ফিফার গোল প্রজেক্টের অধীনে এই প্রকল্পের টার্ফের মেয়াদ 10 বছর থাকলেও তার আগেই নষ্ট হয়ে যায় কমলাপুর স্টেডিয়ামের টার্ফ। এই টার্ফে পার ডে কত ঘন্টা খেলবে, মানে কত লোক এখানে কিভাবে ইউজ করতেছে, ডিপেন্ড করবে ওইটার উপরে। জেনারেলি ফিফা স্ট্যান্ডার্ড টার্ফ, ফিফা স্ট্যান্ডার্ড অল ম্যাটেরিয়াল, ফিফার প্রসিডিউরটা আমরা মেনটেন করেছি। যদি খেলার জন্য ইউজ হয়, লং টাইম ইউজ করতে পারবে। দীর্ঘ সংস্কারে প্রায় 1 বছর আগে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচ। মাঠ প্রস্তুত হলে দ্রুতই ফিরবে তৃণমূলের ফুটবল, এমনটাই প্রত্যাশা সকলের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে যাচ্ছি ক্রিকেট প্রসঙ্গে। বৈষম্যের শিকার নারী ক্রিকেট দল। বারবার প্রতিশ্রুতি দিয়েও আয়োজন করা হয় না নারী বিপিএল। এমনকি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে নেই কোনো সিরিজ, ডাকা হয় না কোয়াবের সভায়। এমন গুরুতর অভিযোগ আনলেন ক্রিকেটার রুমানা আহমেদ। ফেসবুকে পোস্ট দিয়ে সহমত জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। তবে বিসিবি বলছে সিরিজ আয়োজনে চেষ্টার কমতি ছিল না। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সবশেষ কয়েক বৈঠকে পুরুষ ক্রিকেটাররা থাকলেও ছিলেন না কোনো নারী ক্রিকেটার। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন। এমন বৈষম্যের ক্ষোভে প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রুমানা আহমেদ। নারী বিপিএল সহ পুরুষ ক্রিকেটারদের সাথে তাদের বৈষম্য তুলে ধরেন রুমানার সাথে যোগাযোগের পর যমুনা টিভিকে তিনি জানান, নারী ক্রিকেটাররা প্রাপ্য সম্মান পান না। এমনকি কোনো ইস্যুতেই কেউই যোগাযোগ না করার অভিযোগও করেন এই ক্রিকেটার। কেন এত বৈষম্য, সেই প্রশ্ন তুলে গ্রুপিং এর কথাও জানালেন রুমানা। যেহেতু দলে দলে ওখানে দেখলাম যে অনেক পুরুষ ক্রিকেটাররা জয়েন করেছিল, তো সেখানে কিছু নারী ক্রিকেটাররা থাকতেই পারতো। একেবারে যে এইটুকুনি মূল্যবোধ পাবো না, এটা তো হতে পারে না। কাকে বলবো আমরা? আমাদের গার্ডিয়ান কে? সরকার পরিবর্তন আসছে, বোর্ডে পরিবর্তন আসছে, কেন এখন পর্যন্ত নারীদের ক্রিকেটে এত বৈষম্য থাকবে? কেন এই যে নারী ক্রিকেটের সিনিয়র জুনিয়র গ্রুপিং এখন পর্যন্ত কেন থাকবে? এদিকে আসন্ন সেপ্টেম্বরে নারী টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের নেই কোনো সিরিজ। ক্রিকেটারদের প্রস্তুতির বিষয়েও অবহেলার কথা বললেন রুমানা। আন্তর্জাতিক ম্যাচ নেই, ঘরোয়া কোনো লিগ নেই, তা কোন দেশে ওরা এত বড় একটা মঞ্চে, ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে, তাও ওডিআই ওয়ার্ল্ড কাপে, এটা সেকেন্ড টাইম মেয়েরা খেলতে যাচ্ছে। অনলি শুধু যাওয়ার পরে আমরা বলবো যে লার্নিং সব সমাধান হয়ে গেল? লার্নিং প্রসেস এইভাবেই চলতে থাকে।
তবে বিসিবির নারী উইংয়ের ম্যানেজার জানালেন ভিন্ন কথা। চেষ্টা করেও পাওয়া যায়নি স্লট, কিন্তু প্রস্তুতিতে সর্বোচ্চটাই দেয়া হচ্ছে বোর্ডের পক্ষ থেকে, জানালেন বুলবুল বাশার। আমাদের একটা চ্যালেঞ্জ কাপ আছে 16 তারিখ থেকে 18 তারিখ থেকে ফার্স্ট ম্যাচ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমাদের চেষ্টা ছিল। আমরা তো নিউজিল্যান্ড আর ইংল্যান্ড ওরা খেলবে না, শ্রীলঙ্কার সাথে অনেক কথাবার্তা হয়েছে। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত একই কথা বলছে, ওরা ডোমেস্টিক দিয়ে ওরা প্রিপারেশন নেবে। মে মাস থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াস বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে এক মাসের ফিটনেস পুরো কক্সবাজারে নিয়ে ফিটনেস করেছে। নতুন বাংলাদেশে বিসিবিতেও এসেছে অনেক পরিবর্তন, বদল হয়েছে চেয়ারেও। তবে রুমানার আক্ষেপ, সুযোগ সুবিধায় অবহেলিতই রয়ে গেছে নারী ক্রিকেটাররা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও বাংলাদেশে ফিরছেন বিসিবির সাবেক পিচ কিউরেটর টনি হ্যামিং। 2 বছরের চুক্তিতে বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দেবেন অভিজ্ঞ এই কিউরেটর। বর্তমানে পিসিবির প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো উইকেট বানিয়ে সুনামও কুড়িয়েছেন। পিসিবির দায়িত্ব ছেড়ে 2 বছরের চুক্তিতে আবারও বাংলাদেশে ফেরার কথা হ্যামিংয়ের। এর আগে 2023 সালে বিসিবিতে যোগ দেন অস্ট্রেলিয়ান এই কিউরেটর। পরবর্তীতে 1 বছরের মাথায় চাকরি ছেড়ে দেন তিনি। জানা গেছে হ্যামিং বাদে আরও 2 জন বিদেশি কিউরেটরের সঙ্গেও যোগাযোগ করেছে বিসিবি। আনুষ্ঠানিক অনুমোদন মিলবে শনিবারের বোর্ড সভায়। ফলে এরই মাধ্যমে শেষ হতে যাচ্ছে বিসিবিতে গামিনী ডি সিলভা অধ্যায়। প্রায় 4 বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ব্রেন্ডন টেইলর। খেললেন 44 রানের ইনিংস। ফলে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে 2004 সালে ডেবিউ হওয়া টেইলরই অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। টেইলরের ফিরে আসার গল্প জানবো ডেস্ক রিপোর্টে। অবসর নিয়েছিলেন, ফিক্সিং কাণ্ডে আইসিসি নিষিদ্ধও করেছিল। এরপর বোর্ডের ডাকে দলের প্রয়োজনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেকেন্ড টেস্ট দিয়ে প্রায় 4 বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ব্রেন্ডন টেইলর। খেললেন 44 রানের ইনিংস। ফলে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে 2004 সালে ডেবিউ হওয়া টেইলরই অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। কিন্তু এই জার্নিটা তো সহজ ছিল না। 2019 সালের অক্টোবরের ঘটনা। আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ে তখন অনিশ্চিত। তার উপরে ক্রিকেটারদের প্রায় 6 মাসের বেতন দিতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট। তখনই একদিন টেলরের কাছে একজন ভারতীয় ব্যবসায়ীর প্রস্তাব আসে। প্রস্তাবটা একটু চমকপ্রদ। জিম্বাবুয়েতে একটা টি20 টুর্নামেন্ট শুরু করার সম্ভাবনা নিয়ে টেলরের সঙ্গে তারা আলোচনা করতে চান, সেটাও আবার ভারতে। এমনকি এই সফরের জন্য টেলর পাবেন $15,000 এতগুলো অর্থের হাতছানি, সেটাও আবার এমন এক সময়ে যখন টেলরের হাতে টাকা নাই। টেনশন মাথায় নিয়ে ভারতে রওনা হলেন এই উইকেট কিপার ব্যাটার। কথা সমেত আলোচনাও হলো। সেখান থেকে তারা গেলেন ডিনারে। ডিনার শেষে চলছিল মদ্যপান। এক পর্যায়ে বাকিরা কোকেন সেবন করছিলেন। টেলরকে প্রস্তাবও দেয়া হলো। সেই প্রস্তাবে রাজিও হন জিম্বাবুয়ে ক্রিকেটের এই কিংবদন্তি। ব্যাস, সেখানেই ভুলটা করে বসেন টেলর। পরদিন সকালে টেলরকে একটা ভিডিও দেখান সেই ব্যবসায়ী, যেখানে দেখা যাচ্ছে টেলর কোকেন নিচ্ছেন। পরে তারা ব্ল্যাকমেইল করেন, হুমকিও দেন। আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিং না করলে ভিডিওটা ফাঁস করে দেয়া হবে। দূর দেশের একটা হোটেলে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন টেলর। তৎক্ষণাৎ তাদের প্রস্তাবে রাজি হয়ে যান। এই কাজ করার জন্য আগাম $15,000 তারা দেয়। সেই টাকা নিয়ে ভারত ছাড়েন টেলর। আইসিসিকে জানাতে জানাতে 4 মাস সময় পেরিয়ে যায়। তাতেই বেঁকে বসে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির কোড অফ কন্ডাক্ট ভাঙায় 3.5 বছরের জন্য নিষিদ্ধ হন টেলর। এমনকি সেই ঘটনা তাকে নিয়ে যায় মাদকাসক্তির চূড়ান্ত পর্যায়ে। ডোপ টেস্টে পজিটিভ হয়ে 6 মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। 1 বছরের জন্য ছিলেন রিহ্যাবেও। সেখান থেকে আবারও স্বাভাবিক জীবনে ফেরেন। শরীর থেকে 20 কেজি চর্বি ঝরিয়ে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও, যেখান থেকে ব্রেন্ডন টেলর আবারও ফিরলেন। একমাত্র রূপকথাই সেটা সম্ভব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। যৌন হয়রানির অভিযোগে পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলীকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ম্যানচেস্টারে পাকিস্তান শাহিনসের হয়ে সফরকালে এই অভিযোগে অভিযুক্ত হন সবশেষ বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলা হায়দার।
সম্প্রতি পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড সফর করেছেন হায়দার আলী। গত সপ্তাহে শেষ হওয়া ওই সফর চলাকালে তার বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ ওঠে। এই ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি আটক নন বলেও নিশ্চিত করেছে ম্যানচেস্টার পুলিশ। 24 বছর বয়সী এই ব্যাটারকে তদন্ত কাজ শেষ হওয়া পর্যন্ত নিষিদ্ধ করলেও আইনি সহায়তার কথা জানিয়েছে পিসিবি। পাকিস্তান শাহিনসের হয়ে এই সিরিজে 3টি 50 ওভারের ম্যাচ এবং 2টি 3 দিনের ম্যাচে খেলেছেন হায়দার। 2025 সালের ব্যালন ডিওরের লড়াইয়ে থাকা 30 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে মূল লড়াইটা হবে 5 ফুটবলারের মধ্যে। চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রেবল জেতা পিএসজি ফরওয়ার্ড ওসমান ডেম্বেলে, বার্সেলোনার রাফিনিয়া ও লামিন ইয়ামাল, রেসে আছেন 36 গোল করে লিভারপুলকে ইপিএল জেতানো মোহাম্মদ সালাহ। তবে এবার ডার্ক হর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে 4 ট্রফি জেতা ভিতিনিয়াকে। 1 আগস্ট 2024 থেকে 31 জুলাই 2025 এই সময়সীমায় ক্লাব আর জাতীয় দলের হয়ে সেরা পারফর্ম করা ফুটবলারদের বিবেচনা করা হবে এবারের ব্যালন ডিওর জয়ের জন্য। ফিফা র্যাঙ্কিং এর 100 এর মধ্যে থাকা দেশগুলো থেকে নির্বাচিত ক্রীড়া সাংবাদিকদের ভোটে বেছে নেওয়া হবে সেরা ফুটবলারকে। তবে ব্যালন ডিওর ট্রফির জন্য ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয় দলীয় সাফল্যকে। 2025 সালের ব্যালন ডিওর ট্রফির জন্য 30 সদস্যের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। চলুন পারফরমেন্স আর সাফল্যের বিচারে তালিকাটা 5-এ নামিয়ে আনা যাক। ব্যালন ডিওর জয়ের জন্য এবার সবচেয়ে বেশি এগিয়ে ওসমান ডেম্বেলে। পিএসজির এই ফরাসি স্ট্রাইকার গত মৌসুমে করেছেন 37 গোল, করিয়েছেন আরও 16টি, জিতেছেন ট্রেবল শিরোপা, ফ্রান্সের লিগা 1, লিগ কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ব্যালন ডিওর জয়ের আরেক ফেভারিট মোহাম্মদ সালাহ। 33 বছর বয়সী এই ইজিপশিয়ান নিজেই বলেছেন, অসাধারণ এক মৌসুম পার করেছি, ব্যালন ডিওর জয়ের সেরা সুযোগ এবারই। সালাহর এমন দাবি করার কারণও আছে। গত মৌসুমে করেছেন 36 গোল, করিয়েছেন আরও 24টি, জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। 21 গোল 26 অ্যাসিস্ট, জিতেছেন লা লিগা, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপের ট্রফি। বলছি বার্সেলোনার নতুন সেন্সেশন লামিন ইয়ামালের কথা। ব্যালন ডিওর জয়ের অন্যতম ফেভারিট 18 বছর বয়সী এই তরুণ ফরওয়ার্ড। তবে গোলের হিসেব করলে সবচেয়ে এগিয়ে থাকবেন বার্সেলোনার আরেক তারকা রাফিনিয়া। 39 গোল 25 অ্যাসিস্ট, সাথে লা লিগা, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপের ট্রফি জিতে ভালোভাবেই ব্যালন ডিওরের দৌড়ে আছেন এই ব্রাজিলিয়ান। ব্যালন ডিওরের রেসে এবার ডার্ক হর্স বলা হচ্ছে পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়াকে। বাংলাদেশের হামজা শমিত থেকে শুরু করে ফুটবল সংশ্লিষ্ট অধিকাংশ এক্সপার্টদেরই এই প্রজন্মের পছন্দের সেরা মিডফিল্ডারের তালিকায় আছেন এই পর্তুগিজ। পিএসজির রক্ষণ থেকে আক্রমণ সবকিছুর প্রাণভ্রমরা ভিতিনিয়া। পাসিং, ক্রস, ট্যাকলস, ডুয়েলসে আধিপত্য দেখানোর পাশাপাশি 8 গোল করেছেন আর যোগান দিয়েছেন আরও 8টিতে। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগা 1, ফ্রেঞ্চ কাপ, সেই সাথে পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগের ট্রফিটাও জিতেছেন ভিতিনিয়া। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য মেগা আসর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে 25টি দেশ। আসরের গ্ল্যামার বাড়াতে থাকবেন কমপক্ষে 6 জন অলিম্পিক মেডেলিস্ট। এদিকে আর্চার সাগর ইসলামকে অলিম্পিক বৃত্তি না দেওয়ার কারণ ব্যাখ্যা করল বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নভেম্বরে দেশের মাটিতে আর্চারির মেগা আসর 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। নতুন খবর, যেটি ইতোমধ্যে খেলতে 25টি দেশ নিবন্ধন সেরেছে। 8 নভেম্বর বাংলাদেশে আসবে কমপক্ষে 6 জন অলিম্পিক মেডেলিস্ট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর আসর, কিন্তু এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পরে এশিয়াটাকে ধরা হয়। 25টা দল গতকাল রাত্রে পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করেছে। এটা একটা ইতিবাচক দিক। মেডেলিস্টদের একটা মেলা হবে, যেটা অন্য কোনো ডিসিপ্লিনে এত মেডেলিস্টের, এটা গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, কিন্তু এত বড় আসর আর বাংলাদেশে কখনো হয়নি। ঢাকার জাতীয় স্টেডিয়ামকে করা হয়েছে প্লেইং ভেন্যু, আর তার পাশে মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম হবে প্র্যাকটিস ভেন্যু। 3 শতাধিক আর্চারের প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নভেম্বরের 7 তারিখে সবাই ইন করবে, 15 তারিখ সবাই চলে যাবে। 8 থেকে 14 তারিখ পর্যন্ত খেলা চলবে। জাতীয় স্টেডিয়াম আমাদের বরাদ্দ হয়ে গিয়েছে, হকি স্টেডিয়াম আমাদের জন্য বরাদ্দ হয়ে গেছে প্র্যাকটিস ফিল্ড হিসাবে। এদিক দিয়ে আমাদের কাজগুলো অনেকটা এগিয়ে আমরা রেখেছি আগেই। 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন 3 জন আর্চারকে আইওসি স্কলারশিপের জন্য চূড়ান্ত করেছে। তারা হলেন আর্চার আব্দুর রহমান আলিফ, হিমু বাছার
ও পুষ্পিতা জামান। তবে সেখানে নেই 2024 প্যারিস অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা সাগর ইসলাম। সেটার ব্যাখ্যাও দিল ফেডারেশন। আর্চারি একমাত্র ফেডারেশন, এটা আমাদের সময় ছিল, এখনো আছে। আমরা ইথিক্সের বাইরে কোনো কাজ করি না। রোমান সানাও কিন্তু পরবর্তীতে এই 24-এর অলিম্পিকে যে স্কলারশিপ পায়নি। কাজে সাগর ইসলামের পারফরমেন্স খারাপ হলে আমি পুরোপুরি বলতে পারছি, তো আমি যতটুকু শুনেছি সাগরের পারফরমেন্স খারাপ। লেটের যে আলিফ গোল পাইলো তার দিকে ফোরকাস্ট তো বেশি দিবে আইওসি। এটা তো আমরা পাঠাই, সবাই মার্কিংগুলো পাঠাই, এরপরে নির্ধারণ হয়ে আসে। চলতি বছর জুনে সিঙ্গাপুরে এশিয়া কাপে স্বর্ণপদক পান আর্চার আব্দুর রহমান আরিফ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।